তুই ঠিকই দেখছিস, আলো চ্যাপ্টার থেকে 20খানা কোশ্চেন করে নিতে পারলে তোর মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সব অন্ধকার মুছে যেতে চলেছে। ধামাকা শুরু করা যাক। ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকেই জানিস আর কিছুদিন মাত্র বাকি রয়েছে, তারপরে তোদের সারা বছরের চেষ্টা, সারা বছরের কষ্ট, সারা বছরের পড়াশোনার ফল তোরা পেতে চলেছিস। এই শেষ কয়েকটা দিন একেবারে নষ্ট করিস না, একদম উঠিস না, একদম ছাড়িস না, লেগে থাক। চল শুরু করা যাক। দেখ, তোরা ইউজুয়ালি আলো চ্যাপ্টারটা তোরা আমার থেকে পড়েছিস বা অন্যান্য জায়গাতে পড়েছিস, আমার ইউটিউব থেকে দেখেছিস বা ধামাকা ব্যাচের মধ্যে দিয়ে দেখেছিস, যেখান থেকেই তুই করে থাক, এই 20টা কোশ্চেনকে তোকে ভালো করে পড়তেই হবে। কারণ এই কোশ্চেনগুলো বিভিন্ন টেস্ট পেপারের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলোকে আমি অনেকক্ষণ ধরে বসে বসে স্ক্যান করে 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 বার করেছি। দেখ ভাই, প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখেই হয়তো তুই একটুখানি চমকে গেছিস, কিন্তু যারা আমার আগের বছরে আলোর সব প্রমাণের ভিডিওটা দেখেছিলি তাদের কাছে কিন্তু এই প্রমাণটা নতুন নয়, এবং এই প্রমাণটা এই বছরেও কোনো একটা টেস্ট পেপারের মধ্যে দিয়েছে। বলেছে সমান্তরাল কাজফলকের ক্ষেত্রে মিউ ইকুয়াল টু tan i প্রমাণ করো। দেখ, যেহেতু অলরেডি আমার আলোর সব প্রমাণের একটা ভিডিও করে দেওয়া আছে, সেই কারণে আমি খুব ডিটেলে প্রমাণ করি, ভিডিওটাকে আননেসেসারিলি লম্বা করতে চাই না, কারণ তোদের হাতে এখন বেশি সময় নেই। সেই কারণে আমি তোকে জাস্ট প্রত্যেকটা প্রমাণের একটা ধাঁচ বলে দিচ্ছি যে কিরকম ভাবে প্রমাণটা করতে হয়। দেখ ভাই, সমান্তরাল কাঁচফলক বলেছে, তাহলে আমি প্রথমেই একটা সমান্তরাল কাঁচফলক এঁকে নিয়েছি, এবং তুই বুঝতেই পারছিস এখানে আমি একটা অবিলম্ব করেছি। এবার একটা আলোক রশ্মি আমি টানি, ধর এই আলোক রশ্মিটা আসছে এরকম ভাবে, এই এলো, এখানটা আপতিত হলো। তোরা প্রত্যেকে জানিস আলোক রশ্মি যখন আসে একটা পৃষ্ঠ থেকে কিছুটা আলোক রশ্মি প্রতিফলিত হয়ে যায়, মানে ধর এই আলোক রশ্মিটা যদি এরকম ভাবে আসে তাহলে কিছুটা আলোক রশ্মি এইভাবে প্রতিফলিত হয়ে যাবে, আর কিছুটা আলোক রশ্মি ভেতরের দিকে প্রতিসৃত হয়ে যাবে। এইবার তুই চিন্তা করে দেখ, এই যে আলোক রশ্মিটা প্রতিসৃত হলো আর যে আলোক রশ্মিটা প্রতিফলিত হলো, এদের মধ্যখানের অ্যাঙ্গেলটা কত হয় জানিস? 90 ডিগ্রি হয়ে যায়। তুই এইটুকু যদি ছবি আঁকিস তাতেই তো ডান হয়ে যাবে, কিন্তু আমি বলবো পুরো ছবিটা কমপ্লিট করে দিস। পুরো ছবিটা মানে এই যে নিচের দিকটাতে এরকম করে, যেরকম আমরা করি আর কি রে ভাই, ওরা প্রত্যেকেই জানিস, এই এরকম করে আমরা বার করে দিই। এবং অবশ্যই খেয়াল রাখিস, আলোর আঁকার মধ্যে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যারো। তুই যদি উইথাউট অ্যারো আলোর আঁকা এঁকে দিস, তুই 0 নাম্বার পেতে চলেছিস ভাই। এবার একটুখানি মন দিয়ে শোন। বলেছে যেখানে আর হচ্ছে প্রতিফলন কোণ, তাহলে আইটা তো তোর আপতন কোণ হবে, এইটুকু তুই কনফার্ম। এখানে তোকে বলে দিয়েছে আরটা হচ্ছে তোর প্রতিফলন কোণ, আচ্ছা খুব ভালো কথা। এবং বলে দিয়েছে আর প্রাইম হচ্ছে তোর প্রতিসরণ কোণ। তার মানে দাদা, এই যে আমাকে ভেতরের প্রতিসরণ কোণটা দিয়ে দিয়েছে, এই পুচকে কোণটা, সেইটা হচ্ছে আর প্রাইম। আমি বললাম একদম। এবার তুই একটা জিনিস খেয়াল কর ভাই, যখন আমরা প্রতিসরণের কেস দেখাই, আমরা এই একটা ফর্মুলা লিখতে পারি যেটাকে আমরা স্নেলের সূত্র বলি। আচ্ছা, এইটা তো এয়ার মিডিয়াম, এটা তো গ্লাস মিডিয়াম, আলোক রশ্মিটা এয়ার থেকে গ্লাসের মধ্যে ঢুকছে, তুই বলবি হ্যাঁ দাদা ঢুকছে। তাহলে এখানে আমি লিখতে পারি তো সাইন আই মানে আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন, সাইন আর প্রাইম। খেয়াল করিস এখানে কিন্তু ভুল করে আবার আর লিখে ফেলিস না, কারণ তোকে প্রতিসরণ কোণটা কিন্তু আর প্রাইম দিয়ে দিয়েছে। ক্লিয়ার? এই ভুলগুলো কিন্তু খুব হয় ছেলে মেয়েদের। খেয়াল করে দেখ, ইকুয়াল টু কি হবে, এ থেকে যাচ্ছে জিতে, তাহলে এ মিউ জি, একদম ক্লিয়ার। আচ্ছা, এইটাকে এরকম করে লেখা যায় তো, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর প্রাইম ইকুয়াল টু মিউ জি বাই মিউ এ। আচ্ছা দাদা, মিউ এর ভ্যালু তো 1 হয়, আর মিউ জিটাকে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র মিউ দিয়ে রেখে দিয়েছে। তার মানে আমি এটাকে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর প্রাইম ইকুয়াল টু মিউ জিটাকে আমি লিখছি মিউ, মিউ এটাকে লিখছি আমি 1। এরকম ভাবে প্রকাশ করতেই পারি? তুই বলবি একদম করতে পারো দাদা। আচ্ছা, এইবার তুই চিন্তা করে দেখ, একটু অঙ্কের কনসেপ্ট লাগাচ্ছি, একটু ত্রিকোণমিতির কনসেপ্ট লাগাচ্ছি। পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত তো শিখেছিস না? দেখ, ওর কনসেপ্ট লাগবে। আচ্ছা, তুই আমাকে একটুখানি দেখে বলতো, এই যে আমি অভিলম্বটা টেনেছি, এই যে পুরো লম্বা দাগটা আমি টেনেছি, এই তোকে যদি আমি জিজ্ঞাসা করি গোটা অ্যাঙ্গেলটা কত, এই পুরো গোটা অ্যাঙ্গেলটা কত, তুই বলবি দাদা কোনো একটা সরল রেখার যদি তুমি অ্যাঙ্গেল জিজ্ঞাসা করো, এইটুকু জায়গার এই অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। আমি বললাম একদম, এটা সরল কোণ হয়, 180 ডিগ্রি কোণ হয়। আচ্ছা চিন্তা কর তো, এই 180 ডিগ্রি কোণটা কারা কারা তৈরি করেছে? তুই বলবি দাদা এই আর, এই 90 ডিগ্রি, আর এই আর প্রাইম, এইটুকু জায়গায় আর প্রাইম, এই পুরোটা 90 ডিগ্রি,
আর এই পুরোটা আর এই তিনটে মিলিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। আমি বললাম লিখ 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 লিখ, তাড়াতাড়ি লেখ না তো ভুলে যাবি। কি কি তৈরি করেছে? আর প্লাস 90 ডিগ্রি প্লাস আর প্রাইম, এই তিনটে, এই একটা এই একটা এই ছোট একটা, তিনটে মিলিয়ে তৈরি করেছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে দাঁড়া, আর প্লাস আর প্রাইম ইকুয়াল টু 90টা যদি এদিকে যায় তাহলে হয়ে গেল 90 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি করলে 90 ডিগ্রি পড়ে থাকে। আমি বললাম তুই এক কাজ করতো, তুই আর প্রাইমের ভ্যালুটাকে বার কর। তাহলে দাদা আর প্রাইমের ভ্যালুটা বেরোচ্ছে 90 ডিগ্রি মাইনাস আর। আমি বললাম একদম এটাই জানতে চাইছিলাম। এবার তুই এক কাজ করতো ভাই, তুই 90 ডিগ্রি মাইনাস আর যেটা তুই বার করলি আর প্রাইমের জায়গার মধ্যে বসিয়ে দে। তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি মাইনাস আর বসিয়ে দিলাম। কারণ আমাদের এখানে কোনো প্রাইমের ক্যালকুলেশনই দেয়নি, আমাদের দিয়ে দিয়েছে মিউ ইকুয়াল টু 10i। তার মানে আমাদেরকে কোনো প্রাইম রাখলে চলবে না ভাই। ইকুয়াল টু কি আছে দাদা? আমি বললাম ইকুয়াল টু আমাদের মিউ দিয়ে দিয়েছে, খুব ভালো কথা। আচ্ছা দাদা, আমরা তো পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের মধ্যে পড়েছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। দাদা থিটা কোনটা এখানে? বললাম আর। 90 ডিগ্রি মাইনাস আর ইকুয়াল টু cos আর লেখাই যায়? আমি বললাম একদম লেখা যায়। আচ্ছা এইটাই তো ইকুয়াল টু মিউ আছে? আমি বললাম একদম। আচ্ছা তুই চিন্তা করে দেখ তো প্রমাণটার মধ্যে তুই আরেকটা বিষয় দেখতে পাচ্ছিস কিনা। এই আইটা তোর আপতন কোণ, আরটা তোর প্রতিফলন কোণ। আর তোরা তো জানিস আপাতন কোণের মান প্রতিফলন কোণের সাথে সর্বদা সমান হয়। তার মানে দাদা আমি এখানে এই আই বসিয়ে দিতে পারি আর এর জায়গাতে? আমি বললাম হ্যাঁ রে ভাই, তুই এই জায়গাটা পারফেক্ট ধরেছিস, কারণ তোকে প্রমাণ করতে দিয়েছে মিউ ইকুয়াল টু 10i। 10i কি করে বেরোবে? সাইন আই বাই কস আই করে বেরোবে। তার মানে আমাকে এই আর এর জায়গাটাতে এই আইটা বসাতেই হবে, না বসালে তো আমার tan i আসবেই না। আর বসাবোটা কোন সূত্র দিয়ে? প্রতিফলনের সূত্র দিয়ে। গল্প শেষ। তাহলে তুই বুঝতে পারছিস, এই প্রমাণটা যদি তোকে পরীক্ষাতে দিত, না করিয়ে দিলে তুই করতে পারতিস। আর এর জায়গার মধ্যে আই বসিয়ে দিলাম, তাহলে মিউ ইকুয়াল টু বেরিয়ে গেল tan i। হয়েছে? চল, এই সব প্রমাণ যদি পরীক্ষাতে দেয় তাহলে কিন্তু যেন একটাই শব্দ ওঠে, জয় ধামাকা। দরকার হলে খাতার মধ্যে, না খাতার মধ্যে লিখে দিয়ে আসিস দেওয়া। চল এবার বলে যে সুস্থ চোখের দূরবিন্দুর মান কত? আরে অসীম রে পাগলা, অসীম। যেটা আমাদের সবার ক্ষমতা, সবার ক্ষমতা অসীম অব্দি। আমরা সবাই অসীম অব্দি চেষ্টা করলে পারতে পারি। খেয়াল রাখবি মানুষ ভীষণ ইন্টেলিজেন্ট হয়, শুধু কেউ বাড়িতে বসে বসে রিল স্ক্রল করে আর কেউ বিরাট কিছু করে দেখায়, কিন্তু ক্ষমতা সবার মধ্যে থাকে ভাই। নেক্সট চল দেখা যাক, একটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ দিয়ে দিয়েছে অবতল দর্পণের ক্ষেত্রে আর ইকুয়াল টু 2f, যেটা তোরা প্রত্যেকে খুব ভালো করে এখন পারিস। আমি প্রমাণটাকে করছি না, জাস্ট একটা ওভারভিউ তোকে দিয়ে দিচ্ছি যে প্রমাণটার মধ্যে করতে কি হয়। আমি একটা অবতল দর্পণ আঁকলাম এবং তারপরে যেটা আমি করবো এর প্রধান অক্ষটা এঁকে নেবো। তাহলে প্রধান অক্ষ এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। এবার যেহেতু অবতল দর্পণ করেছি, এরকম ভাবে কাটা 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 দিয়ে দিলাম। এবার খেয়াল করে দেখ, প্রধান অক্ষের খুব কাছে কয়েকটা সমান্তরাল রশ্মিগুচ্ছ আসে, যেগুলো প্রধান অক্ষ ঘেঁষে আছে, প্রমাণ অক্ষের খুব কাছ থেকে আসছে, যেগুলোকে আমরা উপাক্ষীয় রশ্মি বলে থাকি। তো এরকমই একটা উপাক্ষীয় রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের মধ্যে পড়লো এবং দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে একটা বিন্দু দিয়ে পাস করে গেল। যে বিন্দুটা দিয়ে এটা পাস করলো সেটাকে আমরা মুখ্য ফোকাস বলে থাকি। এবার যখন আমি ফোকাসটা করে দিলাম তখন আরো একটা বিন্দু আমাকে এখানে করতে হবে, যেটাকে আমরা সি নাম দিয়ে থাকি, যেটাকে বক্রতা কেন্দ্র বলা হয়ে থাকে। এবার তোরা তো প্রত্যেকেই জানিস যে ধর যখনই কোনো আলোর আঁকা আঁকতে হয় একটা অ্যারো তোকে কিন্তু মাস্ট দিতে হবে। আমি এখানে একটা পি নাম দিলাম, কারণ এই বিন্দুটা হচ্ছে কিউ। এটা বাকি সব নাম দেওয়াই রয়েছে, ওই জন্য আলাদা করে নাম দিচ্ছি না। এখানে দর্পণের একদম মেরুটা যেটা আছে সেটাকে ও নাম দিয়ে দিলাম। এবার খেয়াল করে দেখ, ভালো করে মন দিয়ে শুনবি কিন্তু। হ্যাঁ, আমি যদি তোকে জিজ্ঞাসা করি এই ও থেকে এফ পর্যন্ত ডিস্টেন্সটাকে কি বলে, তুই বলবি দাদা এটা তো মুখ্য ফোকাস। তাহলে একদম ও থেকে এফ পর্যন্ত ডিস্টেন্সটা ফোকাস দূরত্ব হবে। তাহলে আমি এই ওয়েভটাকে, ফোকাস দূরত্বটাকে ছোট হাতের এফ ধরতেই পারি। আচ্ছা ও থেকে সি পর্যন্ত ডিস্টেন্সটা কি? দাদা সিটা তো বক্রতা কেন্দ্র, তাহলে ও থেকে সি পর্যন্ত ডিস্টেন্সটা বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধটাকে আমি ধরে নিই আর, ছোট হাতের আর, এই দুটোকে আমি আগে ধরে নিচ্ছি। ঠিক আছে,
এবার আমি কি করব, বক্রতা কেন্দ্র যেটা আমি এঁকেছি মানে এই সিটা, সেখান থেকে এই কিউ বিন্দু পর্যন্ত একটা অভিলম্ব ড্র করে নেবো। জাস্ট ছোট্ট করে একটা অভিলম্ব এঁকে নিলাম। কেন অভিলম্বটা আঁকলাম? যাতে আমরা আপাতন কোণ আর প্রতিফলন কোণগুলোকে চিহ্নিত করতে পারি। তুই খেয়াল করে দেখ, ভালো করে মন দিয়ে এবার দেখবি পুরো প্রমাণটা। এই যে আপতিত আলোক রশ্মিটা রয়েছে, সেটা অবিলম্বের সঙ্গে যে কোণটা করেছে সেটাকে আমরা আপতন কোণ বলে থাকি। এই যে প্রতিফলিত আলোক রশ্মিটা আছে, সেটা অবিলম্বের সঙ্গে যে কোণটা করেছে তাকে আমরা প্রতিফলন কোণ বলে থাকি। আর তোরা প্রত্যেকে জানিস এটা একটা জেড আকৃতির শেপ তৈরি করেছে। এটা এই 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 তো যদি জেড হয় তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। যদি এই দুটো কোণ জেড আকৃতির মধ্যে থাকে তাহলে এই দুটো একান্তর কোণ যদি হয় তাহলে এই দুটো কোণ কি হবে বল? সেম হবে। তাহলে আমি দুটো কোণকে জাস্ট সেম করে দিই। তাহলে ওইটা যদি আই হয় তাহলে এই কোণটাও হবে আই। প্রত্যেকের কাছে ক্লিয়ার? একদম পরিষ্কার আছে। আচ্ছা এবার তুই এই ত্রিভুজটার জিনিসটা দেখ। এই যে ত্রিভুজটা রয়েছে, এই যে ত্রিভুজটা রয়েছে, এটাকে আমি লাল মার্ক করলাম। এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বিপরীত বাহুগুলো তো সমান হবে রে ভাই কোণগুলো। কেন দাদা? কারণ আমরা ছোটবেলায় ক্লাস 8-এ সম্ভবত এটা পড়ানো হয় যে যদি কোনো একটা ত্রিভুজে দুখানা কোণ সমান হয়ে যায়, এই কোণটা আর এই কোণটা, দেখ ভালো করে খেয়াল কর ভাই, এই আই আর এই আর তো সমান প্রতিফলনের নিয়ম অনুযায়ী। তাহলে এই আই আর সমান, এই আই আবার এই আই এর সঙ্গে সমান, তার মানে এই আইটা এই আরটার সঙ্গে সমান। এইটা 25 ডিগ্রি হলে এটাও 25 ডিগ্রি, এটাও 25 ডিগ্রি, তাহলে তিনটেই সমান। তাহলে এই যে ত্রিভুজটা আমি ড্র করেছি, এটা কিউ সি এফ ত্রিভুজ, সেই ত্রিভুজটার এই কোণটা আর এই কোণটা তো সমান হয়ে গেছে। তার মানে এই কোণগুলোর যে বিপরীত বাহুগুলো আছে, মানে এই আই কোণের বিপরীত বাহু মানে এইটা, আর কোণের বিপরীত বাহু মানে এইটা, এই দুটো বাহু কি হবে? সমান হবে। তার মানে আমি যেটা লিখতে পারি ফাইনালি পুরোটার মাধ্যমে সেটা হচ্ছে সিএফ ইকুয়াল টু কিউএফ হয়। কারণটাই হচ্ছে এই দুখানা কোণ সমান। আর কোন একটা ত্রিভুজে যদি দুখানা কোণ সমান হয়ে যায় সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে বল? এই যে কোণগুলোর যে বিপরীত বাহুগুলো হবে তারা সমান হয়ে যাবে। একদম পরিষ্কার। চলো এবারে তুই খেয়াল করে দেখ, এর পরে যেটা রয়েছে সেটা আরো একটুখানি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। দেখবি অনেকে এটা বোঝে না, বলে যে ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে কিউ এবং ও খুব কাছাকাছি বিন্দু হয়। এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। ধর আমি একটা পেন নিচ্ছি, আমার কাছে ধর কোনো পেন এই মুহূর্তে আছে কিনা দেখতে হবে। ধর কোনো পেন আমার কাছে নেই, তাহলে আমি একটা অন্ধ পেন নিয়ে নিই, যেটা তুই দেখতে পাচ্ছিস, আমি দেখতে পাচ্ছি, আর কেউ দেখতে পাচ্ছে না। তুই প্রথমে উন্মেষ মানেটা শিখে না তো। এই যে বিন্দুটা রয়েছে আর এই যে বিন্দুটা রয়েছে দর্পণের প্রতিফলক তলের একদম কর্নার বিন্দুগুলো, এদের মধ্যখানে যে ডিস্টেন্সটা সেটা কি উন্মেষ বলা হয়। উন্মেষ যদি বড় তার মানে কি? তার মানে হচ্ছে এই ডিস্টেন্সটা অনেকটা বেশি, মানে দর্পণটা একদম মুখ খুলে রয়েছে। আর উন্মেষ ছোট মানে দর্পণটা হাঁটা বন্ধ করে নিচ্ছে, মানে আস্তে আস্তে এই দুটো প্রান্তকে ধরে আমি চেপে দিচ্ছি, তখন উন্মেষটা আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। এবারে তুই খেয়াল কর, আমি ধরো আমার এই অন্ধ পেনটা নিয়েছি, যেটা দিয়ে কোনো কালি পড়ে না। আমি আমার হাতটা নিয়েছি, হাতের মধ্যে এই যে আমার এখানটা একটা আমি ছোট্ট একটা দাগ কাটলাম, আর এখানটা আমি একটা ছোট্ট দাগ কাটলাম। নিয়ে আমি যদি হাতটাকে এরকম ভাবে বেন্ড করি, তাহলে এই যে আমি দুখানা পয়েন্ট বানিয়েছি, আমার এখানটা একটা পয়েন্ট বানিয়েছি, নিচে একটা পয়েন্ট বানিয়েছি, সেই পয়েন্টগুলো কোথায় আসছে বল? কাছাকাছি চলে আসছে। পয়েন্টগুলো কাছাকাছি আসছে মানে দাদা এটার সাথে এটার কি সম্পর্ক? আমি বললাম এই তো তোর হাত, আর এই তো সেই দুটো পয়েন্ট যেগুলো তুই এক্ষুনি বানালি, এই তো কিউ পয়েন্ট, এই তো পয়েন্ট। তুই তোর হাতের মধ্যে এই ওপরে একটা পয়েন্ট বানিয়েছিলি, সেটাই কিউ পয়েন্ট, আর নিচে একটা পয়েন্ট বানিয়েছিলি, সেটাই ও পয়েন্ট। তুই তোর হাতটাকে যখন মুড়ছিলি, তুই তোর হাতের উন্মেষটাকে যখন কমাচ্ছিলি, তখন এই দুটো পয়েন্ট পরস্পরের কাছাকাছি এসে একে অপরের উপর ওভারল্যাপ করে যাচ্ছিল তো। তাহলে এই অবতল দর্পণটার ক্ষেত্রেও তুই যখন উন্মেষটাকে ছোট করতে থাকবি, ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কিউ বিন্দু আর ও বিন্দু খুব কাছাকাছি চলে আসবে। আর দাদা যখন কাছাকাছি চলে আসবে, আমি একটা জিনিস বলতে পারবো যে কিউ থেকে এফ পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে মানে কিউ এফ, সেইটা ও থেকে এফ পর্যন্ত ডিস্টেন্স মানে ও এফ এর সঙ্গে সমান হয়ে যাবে। কারণ কিউ আর ও যদি একে অপরের উপর অপরিপাতিত করে যায়, একে অপরের উপর যদি চলে আসে, তাহলে কিউ থেকে এফ পর্যন্ত ডিস্টেন্স ও থেকে এফ পর্যন্ত ডিস্টেন্সের সমান হয়ে যাবে। সেটা কখন হবে? যখন উন্মেষটা কমতে থাকবে। এই জন্যই বইতে লেখা হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে কিউ এবং ও খুব কাছাকাছি অবস্থিত, সেই জন্য কিউ এফ নিয়ার ইকুয়াল টু ও এফ হয়ে যায়। ক্লিয়ার?
এবার দেখ কিউএফ সিএফ এর সঙ্গে সমান ছিল, কিউএফ আবার ওএফ এর সঙ্গেও সমান হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি তো কিউএফ ইকুয়াল টু ওএফ ইকুয়াল টু সিএফ, তিনটেই সমান, তিন ভাই। আচ্ছা দাদা, আমি তো এখানে ওএফটাকে এফ ধরে নিয়েছি, তার মানে তিনটেই এফ রে পাগলা। আমি বললাম আচ্ছা, একটা যদি এফ হয় তো তিন ভাই তিন কানাই তিনটেই এফ হবে একদম। চলো এবার খেয়াল কর, এবার দাদা এই যে ও সি যেটা পুরোটা রয়েছে, এইটাকে আমরা কি লিখতে পারি বলতো? ও এফ প্লাস এফ সি। কারণ আমরা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছি এই ও সিটা তৈরি করার জন্য ওএফ আর এফ সি দুটো পার্ট রয়েছে, তাহলে দুটো পার্টকে যোগ করলে তো এই পুরো ওসিটা পাচ্ছি। এবার ওসির ভ্যালুটা আমি কত ধরেছিলাম? আর ধরেছিলাম। ওএফটা আমি কত ধরেছিলাম? এফ ধরেছিলাম। এবং আমি প্রমাণ করে বার করতে পারলাম যে ওএফ এর ভ্যালু আর এফ সির ভ্যালু সেম হয়। তো সেম হয় বলে দুটোর জায়গার মধ্যে আমি এফ বসিয়ে দিতে পারি। তাহলে আমার আর এর ভ্যালুটা কত হয়ে গেল বলো? 2f হয়ে গেল। একদম ক্লিয়ার। এই ছিল প্রমাণ, প্রত্যেকেই জানিস। নেক্সট, উত্তল লেন্সের মাধ্যমে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব অঙ্কন করে দেখো। ভাই এই আঁকাগুলো এখন তোরা সবাই পারিস, আমি তোকে জাস্ট একটা চার্ট, আমি আগেও এটা করে দিয়েছিলাম, সেই চার্টটা আমি তোকে আরেকবার করে দিতে চাই। এই চার্টটা কিন্তু উত্তল লেন্স আর অবতল দর্পণের ক্ষেত্রে হুবহু সেম হয়। জাস্ট তোরা এইটুকু জেনে রাখ, লেন্সের ক্ষেত্রে যেটা 2f হয়, দর্পণের ক্ষেত্রে সেটাই বক্রতা কেন্দ্র হয়। আর কিচ্ছু 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 আলাদা নেই। যেটাকে তুই লেন্সে 2f ধরবি, তুই দর্পণে ওটাকেই বক্রতা কেন্দ্র বলবি। হুবহু সেম ক্যারেক্টারিস্টিক্স তুই দেখতে পাস উত্তল লেন্স আর অবতল দর্পণের ক্ষেত্রে। সেই কারণে আমি একটাই তোকে বক্স বানিয়ে দেবো। আমি এই বক্সটার মধ্যে কি কি লিখবো বল? প্রথমেই লিখবো বস্তুর অবস্থান, তারপরে লিখবো প্রতিবিম্বের অবস্থান, তারপরে লিখবো প্রতিবিম্বের প্রকৃতি। দেখ ভাই, ধর আমি তোকে একটা উত্তল লেন্স এঁকে দিচ্ছি এরকম ভাবে, কি লাল কালিটা কোত্থেকে সিলেক্ট হয়ে যাচ্ছে কে জানে বারবার। ধর আমি একটা উত্তল লেন্স আঁকলাম, আমি প্রধান অক্ষরে টানলাম। এবার আমরা যদি উত্তল লেন্সের বিভিন্ন পজিশনস গুলোর ব্যাপারে বলতে চাই, তাহলে সব থেকে প্রথম পজিশন কোনটা হয়? একদম অসীম। তার মানে বস্তুটা যেটা থাকতে পারে প্রথম পজিশন সেটা হচ্ছে একদম অসীমে। তাহলে আমি এখানে প্রথম বস্তুটা রাখবো, সেটা হচ্ছে অসীম। আচ্ছা দাদা, এর পরের অবস্থানগুলো কি করে বার করবো? আমি বললাম তুই আগে এগুলো লিখতে একটুখানি। এই একটা এফ হয়, এই একটা এফ হয়, এই একটা 2f হয়, এই একটা 2f হয়, একদম পরিষ্কার। আমি যেটা দ্বিতীয় অবস্থান পাবো সেটা হচ্ছে ওই অসীম আর এই 2f, এদের দুজনের মাঝখানে বস্তুটা থাকতে পারে। আমি জাস্ট অসীম থেকে লেন্সের দিকে এক ধাপ এক ধাপ এক ধাপ এক ধাপ করে এগিয়ে আসবো। খেয়াল রাখবি কথাটা, অসীম থেকে লেন্সের দিকে এক ধাপ এক ধাপ এক ধাপ এক ধাপ করে বস্তুটাকে এগিয়ে নিয়ে যাব। তাহলে প্রথম অবস্থান আমার অসীমে হয়েছিল, দ্বিতীয় অবস্থান আমার যেটা হবে সেটা হচ্ছে অসীম ও 2f এর মাঝে, একদম ক্লিয়ার। তৃতীয় অবস্থান আমার কোথায় হবে বল? এই বস্তুটা লাফিয়ে এরপরে কোথায় বসতে পারে? এরপরে দাদা 2f এ বসতে পারে। আমি বললাম তাহলে তুই 3 নম্বর অবস্থান লিখে ফেল, 2f। আচ্ছা দাদা, এরপরে বস্তুটা কোথায় লাফাতে পারে? আমি বললাম 2f আর f এর মাঝে লাফাতে পারে। তাহলে আমার 4 নম্বর অবস্থান কি হয়ে যাবে বল? 2f ও f এর মাঝে। যাদের 10 দিন পরে পরীক্ষা, তারা নিশ্চয়ই আমার এই কথাগুলো খুব সহজে বুঝতে পারছে, তাদেরকে এগুলো আলাদা করে বোঝানোর কিছু নেই। 5 নম্বর অবস্থান কোথায় হয়ে যাবে বল? এই বস্তুটা লাফিয়ে দাদা, এই বস্তু, হ্যাঁ এই তুই বড় হচ্ছিস কেন? ছোট থাক, ছোট থাকলেই মজা, বড় হলে দায়িত্ব। এফে চলে যেতে পারে। তাহলে 5 নম্বর অবস্থান আমার কি হবে বল? ফোকাস। তাহলে 5 নম্বর অবস্থান আমার ফোকাস। আর লাস্ট অবস্থানটা আমার কি হবে বল? এই যে ফোকাস রয়েছে, সেই ফোকাস আর এই যে আমার আলোক কেন্দ্র রয়েছে, ফোকাস আর আলোক কেন্দ্রের ঠিক মাঝখানে। তাহলে এই 6 নম্বর অবস্থান আমি দেখি, ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে। এটাকে অনেক সময় বলা হয় ফোকাসের মধ্যে। খেয়াল রাখিস, অনেক সময় বলে দেয় ফোকাসের মধ্যে রাখা হয়েছে। ফোকাসের মধ্যে মানে ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যিখানে, ঠিক আছে? অনেক সময় বলে ফোকাসের থেকে কম দূরত্বে। এবারে খেয়াল করবে প্রত্যেকে, এই যে 1 থেকে 5 পর্যন্ত যেগুলো তুমি দেখতে পাচ্ছ, সেগুলোর ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় হয় আর প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয় কি করে লিখতে হয় খেয়াল করবে প্রত্যেকে। যেমনি করে সোজা থেকে নিচের দিকে লিখেছো, ওপর থেকে নিচের দিকে লিখেছো, জাস্ট টার্ন করে লিখে দাও। এখানে 1 আছে, 1 এর পাশে লিখে দাও
যেটা লাস্টে লিখেছো সেটা, তাহলে কোথায় উৎপন্ন হবে বলো? প্রতিবিম্ব ফোকাসে। কিছুই না, পরপর লিখেছিস, পরপর জাস্ট লিখে দেখ। খেয়াল কর, এটা একদম উপর লিখেছি, তাহলে এটা 2 নম্বরে লিখবো 2f ও f এর মাঝে। তারপরে 2f এর পাশে 2f লিখবো, তারপরে অসীম আর 2f লিখবো, অসীম ও 2f এর মাঝে তৈরি হবে, আর তারপরে অসীম লিখবো। এটা আমাদের যখন ব্যাচের মধ্যে করানো হয় তখন ম্যাজিক নাম্বার দিয়ে শেখানো হয়, ঠিক আছে? এখানে আমরা ইউটিউবে এরকম ভাবে বলে দিচ্ছি, সেম প্রসেস, জাস্ট ডিফারেন্ট পদ্ধতি। তাহলে এইটা অসীম থেকে শুরু করে এফ পর্যন্ত লিখেছি, এটা এফ থেকে শুরু করে অসীম পর্যন্ত লিখেছি, এটা এরকম ভাবে লিখেছি, এটা জাস্ট উল্টো করে লিখে দিয়েছি, গল্প শেষ হয়ে গেছে। এটা সোজা লিখলাম, এটা উল্টো লিখলাম, ফিনিশ। পদ্ধতি ক্লিয়ার? এবার প্রকৃতি কি করে লিখতে হবে তার পদ্ধতি দেখে নে। মনে রাখ, মনে রাখ, উত্তল লেন্স আর অবতল দর্পণ এরা 5টি অবস্থানে, মানে নিয়ার অ্যাবাউট সব অবস্থানে সৎ প্রতিবিম্ব তৈরি করে। কেবলমাত্র একটা করে অবস্থান এমন আছে যেখানে এটা অসৎ প্রতিবিম্ব তৈরি করে। তাহলে দাদা, এই যে প্রত্যেকটা প্রতিবিম্ব আছে সেই প্রত্যেকটাই আমার সৎ প্রতিবিম্ব হয়? আমি বললাম একদম, প্রত্যেকটাই তুই বসিয়ে দে সৎ প্রতিবিম্ব। আর খেয়াল রাখ, সৎ প্রতিবিম্ব সর্বদাই অবশীর্ষ হয়, সর্বদাই উল্টো হয়। তাহলে সৎ প্রতিবিম্ব যখনই দেখবো তখনই আমি লিখে দেবো অবশীর্ষ, অবশীর্ষ, অবশীর্ষ। একদম ক্লিয়ার আছে? এইবার ছোট কোনটা হবে বড় কোনটা হবে কি করে বুঝবো দাদা? আমি বলছি, প্রথমে তোর বস্তু কোথায় আছে বল? অসীম। অসীম মানে বস্তু প্রচুর বড়, যেমন সূর্য। সেই সূর্যের যদি তুই প্রতিবিম্ব তৈরি করি, সেটা কি সূর্যের মতো বড় হয়? একদমই না। সূর্যের থেকেও বড় হয়? একদমই নয়, সূর্যের থেকে অনেক ছোট হয়। তার মানে যদি বস্তু অসীমে থাকে তাহলে তার প্রতিবিম্বটা অনেক ছোট। ছোটকে আমরা খর্বাকার বলে থাকি, তাহলে অত্যন্ত ছোট হয়। তারপরে দাদা ছোট হবে? আমি বললাম হ্যাঁ। দাদা 2f এ যখন থাকে তখন আমরা জানি সমান হয়? আমি বললাম একদম। তাহলে প্রথমেই খেয়াল করে নে, 2f টা আগে লিখে নিবি সমান। অসীমের ক্ষেত্রে তুই বুঝতেই পারছিস প্রতিবিম্ব অনেক ছোট হবে, তাহলে মধ্যখানে একটা ছোট, প্রথমেরটা অনেক ছোট, তারপর একটা ছোট, তারপর একটা সমান। এবার হবে দাদা বড়? আমি বললাম একদম। তারপরে অনেক বড়? আমি বললাম একদম। শিখে গেছিস, কারণ এই প্রতিবিম্বটা অসীমে তৈরি হচ্ছে, আর প্রতিবিম্ব অসীমে মানে অনেক বড় প্রতিবিম্ব। একদম পরিষ্কার। প্রতিবিম্বের প্রকৃতি লেখাও তোকে আমি শিখিয়ে দিলাম, উত্তল লেন্সের ক্ষেত্রে যা, অবতল দর্পণের ক্ষেত্রেও তাই। জাস্ট এখানে 2f এর বদলে বক্রতা কেন্দ্র বসাবি, অসীম বক্রতা কেন্দ্রের মাঝে। এটা বক্রতা কেন্দ্রে, এটা বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে, এটা ফোকাসে একই রকম, আর এটা ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে আছে। তো ওখানে তো আলোক কেন্দ্র থাকবে না, ওখানে কি থাকবে? মেরু থাকবে। তাহলে ফোকাস ও মেরুর মাঝে। পরিষ্কার কনসেপ্ট। তাহলে এই 6 নম্বরটার প্রকৃতি কি হবে বা প্রতিবিম্বটাই বা কোথায় হবে? প্রতিবিম্বটা হচ্ছে বস্তু যেদিকে আছে সেদিকেই হবে, বস্তু যেদিকে আছে সেদিকেই। আর এই একটাই প্রতিবিম্ব আছে যেটা অসৎ প্রতিবিম্ব হয়। দর্পণের ক্ষেত্রেও তাই, উত্তল লেন্সে একটাই অসৎ, অবতল দর্পণে একটাই অসৎ। আর অসৎ মানে সেটা সমশীর্ষ প্রতিবিম্ব হবে, মানে সোজা হবে, এবং এইটা বস্তুর তুলনায় বড় হবে। পরিষ্কার? তো আমাকে যদি বলা হয় উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করে দেখাও, উত্তল লেন্সের মাধ্যমে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব অঙ্কন করো, তাহলে অসৎ মানেই কোনটা? লাস্ট ছবি, ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে বস্তু রেখে দাও, গল্প শেষ হয়ে যাবে। হয়ে গেল ভাই, হয়ে গেল ভাই, হয়ে গেল ভাই, শেষ। এবার আমি জাস্ট একটু রাফ ছবিটা এঁকে দিচ্ছি। আমি কিন্তু মোটেই ছবিটা একদম স্কেল পেন্সিল দিয়ে আঁকছি না ভাই, সেই জন্য ছবি যদি দেখতে খারাপ হয় কিছু মনে করবে না, কারণ আমি ছবিটা জাস্ট তোমাদেরকে একটুখানি মনে করানোর জন্য আঁকছি। এই বছর শেষে নিশ্চয়ই আর কাউকে শেখাতে হয় না, সবাই এগুলো অলরেডি জানে সব, আমি জাস্ট একটু মনে করাচ্ছি। আমি এখানটাতে বস্তু রেখেছি, আমি সবসময় বলি একদম আলোক কেন্দ্র থেকে ফোকাস এখানে যদি তুই 3 সেন্টিমিটার নিস তাহলে এদিকেও 3 সেন্টিমিটার নিচ্ছিস, এখান থেকে এটা যদি তাহলে 6 সেন্টিমিটার নিতে হবে তোকে, কারণ এখান থেকে ফোকাস যদি 3 হয় তাহলে এখান থেকে এটা 3 আরো 3, তাহলে এখান থেকে এটা টোটাল 6 হয়ে গেল। তাহলে এখান থেকে এটা যদি 3 হয় তাহলে এখান থেকে এটা 6 হয়ে গেল, গল্প শেষ। 1 সেন্টিমিটারের বস্তু টানি আমি সবসময় শেখাই 1 সেন্টিমিটারের বস্তু টানি। এবার কি হবে বল? এখান থেকে আলোক রশ্মিটা যাবে, গিয়ে কোথা থেকে বেরোবে বল? ফোকাস থেকে বেরোবে। এই হচ্ছে আমার প্রথম ড্রয়িং। আর আমার দ্বিতীয় ড্রয়িংটা কি হবে?
দ্বিতীয় ড্রয়িংটা হবে আলোক কেন্দ্র থেকে এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, আর আলোক কেন্দ্র থেকে যখন বেরিয়ে যায় দেখ এই দুটো ডাইভার্জ করে যাচ্ছে একে অপরের থেকে, মানে দূরে দূরে সরে যাচ্ছে, তার ফলে এটা কখনোই মিলবে না অসীমে গিয়ে। তাহলে মিলবে না জন্য কি করতে হবে, এটাকে মেলাতে হলে কি করতে হবে বল, পেছনের দিকে ডটেড লাইন করে করে বাড়িয়ে দিতে হবে। এটাও পেছনের দিকে তুই ডটেড লাইন করে করে বাড়িয়ে দিলি, তুই দেখতে পেলি এরা এই জায়গাটার মধ্যে মিলিত হচ্ছে এবং একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। অসৎ কেন দাদা, লেন্সের ক্ষেত্রে নর্মাল কেস কি, বস্তু এদিকে থাকলে প্রতিসরণের মাধ্যমে প্রতিবিম্ব এইদিকে হওয়ার কথা, তাহলে যদি নর্মাল কেসটা হতো তাহলে সেটা সৎ প্রতিবিম্ব হতো। এটা তো অ্যাবনর্মাল কেস হয়ে গেছে, যেদিকে বস্তু সেদিকেই প্রতিবিম্ব হয়ে গেছে। লেন্সে তো প্রতিসরণ হয়, মানে আলোক রশ্মি তো গতি পরিবর্তন করে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যাবে, তাহলে প্রতিবিম্ব এইদিকে হওয়ার কথা, বাট হচ্ছে কোন দিকে, এদিকে। যদি অ্যাবনর্মাল কেস হয় তাহলে অসৎ বিম্ব হয়, এই জন্য এটা অসৎ বিম্ব, নাম দেবো পিকিউ। প্রতিবিম্ব ওই জন্য একটা ড্যাশ দেবো, প্রতিবিম্ব সোজা আছে ওই জন্য পি ড্যাশ কিউ ড্যাশ দিলাম, যদি উল্টো হতো কিউ ড্যাশ পি ড্যাশ দিতাম। হয়েছে? এবার এখানে জাস্ট লিখতে হবে তোমাকে, যদি তোমাকে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করে তোমাকে আগে লিখতে হবে বিবর্ধক কাজটা কি, উত্তর লেন্সকে কেন বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা যায়, সেখানে তোমাকে বস্তু প্রতিবিম্বের এই জায়গাগুলো লিখতে হবে যে এই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যেগুলো বিবর্ধক কাজের বৈশিষ্ট্য। তারপরে তোমাকে ছবিটা আঁকতে হবে, তারপরে তোমাকে কনক্লুশন দিতে হবে যে এইটা হচ্ছে বস্তু আমার পি কিউ, প্রতিবিম্ব হচ্ছে আমার পি ড্যাশ কিউ ড্যাশ, বস্তুর অবস্থান হচ্ছে ফোকাস আলোক কেন্দ্রের মাঝে, প্রতিবিম্বের অবস্থান হচ্ছে বস্তু যেদিকে আছে সেদিকেই, প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে এইসব গল্প শেষ, ফিনিশ। অবতল দর্পণের মাধ্যমে বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব গঠন করে দেখো। সমান আকৃতি করতে গেলে কোথায় বসাতে হবে, লেন্সের ক্ষেত্রে 2f এ বসাতে হচ্ছিল, আর 2f টাই এখানে তার কি বক্রতা কেন্দ্র। তাহলে আমাকে সিম্পল কি করতে হবে বল, একটা অবতল লেন্স আঁকতে হচ্ছে, অবতল লেন্সটা এটা আমি দেখালাম মেরু, এখানটা আমি দেখালাম ধর এফ, আর এখানটা আমি দেখালাম ধর সি। হয়েছে? তাহলে আমাকে প্রতিবিম্বটার বস্তুটা দুটোই কোথায় করতে হবে, সি এর মধ্যেই করতে হবে। আমি এখানে একটা চিটিংবাজি পদ্ধতি শিখাই, কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই পদ্ধতি। ওপরে 1 সেন্টিমিটারের বস্তু করবি, নিচে 1 সেন্টিমিটারের প্রতিবিম্ব আগে থেকেই এঁকে দিবি, আগে থেকেই এঁকে দিবি, তারপরে জাস্ট ফলস লাইন টানবি। এটা হচ্ছে আমার নিজের পদ্ধতি, খেয়াল করবি ভাই। এই যে বস্তু আছে, আমি যদি এটা সমান এঁকেছি, ঠিক আছে হাতে এঁকেছি তো, প্রসেস শেখানো নেই কথা, এই ফোকাস থেকে বেরিয়ে গেল, বেরিয়ে এই বাবা একদম সমান এঁকেছিলাম রে। আচ্ছা এইটা আবার কি হবে, এইরকম ভাবে ফোকাস থেকে বেরোবে, জাস্ট ডেমো লাইন টানছি, খেয়াল করে দেখ, দেখ হাতে আঁকছি কিন্তু তাও মোটামুটি মেজারমেন্টস গুলো কিন্তু ঠিকই হচ্ছে, 6-7 বছর ধরে একে একে অভ্যাস হয়ে গেছে, বুকে দিলাম। ঠিক আছে, তো এই 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 হয়েছে কমপ্লিট। চলো এবার পি কিউ বস্তু, যেহেতু উল্টো আছে সেই কারণে এরকম ভাবে দেবো পি ড্যাশ, আর এই দেবো কিউ ড্যাশ, তাহলে কিউ ড্যাশ পি ড্যাশ হয়ে গেল জিনিসটা, কারণ উল্টো তো, তাহলে যেটা মাথা সেটা তো পি ড্যাশ হবে, আর যেটা নিচে সেটা তো কিউ ড্যাশ হবে, তাহলে উল্টোই হবে জিনিসটা, একদম পরিষ্কার। তারপর যেরকম করে লিখতে হবে বস্তু প্রতিবিম্ব এই ওই সেই সব লিখে দেবো, বস্তুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের প্রকৃতি সব তো আমরা জানি, সব তো আমরা জানি, সব তো জানি। ঠিক আছে নেক্সট। আচ্ছা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সূর্যোদয় সূর্যাস্তের সময় আকাশকে লাল দেখায় কেন, সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্যটা দিগন্তের মধ্যে থাকে, আর দিগন্ত থেকে এতটা পথ অতিক্রম করতে সেই পারবে যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হয়, সেই কারণে কেবল লাল বর্ণের আলোই ওই দিগন্ত থেকে একদম আকাশ পর্যন্ত আসতে পারে, মধ্য গগন পর্যন্ত। এই জন্য একমাত্র ওই বিক্ষেপিত হয়, ওই জন্য একমাত্র ওই আকাশটাকে লাল দেখাতে পারে, ওই জন্য আকাশটা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোর ক্ষেত্রেই দেখতে হবে লাল রঙের হয়ে থাকে। এগুলো তোরা জানিস। প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা, এটা আর করছি না ভাই, বহুবার তোরা প্র্যাকটিস করেছিস, আমাদের এই প্রমাণটার ভিডিওটার মধ্যেও সব দেওয়া রয়েছে। দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন, তোরা প্রত্যেকেই বুঝতে পারছিস, দিনের বেলা আকাশকে নীল দেখানো, সূর্যোদয় সূর্যাস্তের সময় লাল দেখানো, এইসবের কারণ হচ্ছে বিক্ষেপণ। যে আলোক রশ্মিগুলো আসছে সেগুলো ধূলিকণা জলকণা দ্বারা বিভিন্ন জিনিস দ্বারা ছড়িয়ে যাচ্ছে, বিক্ষেপিত হচ্ছে। এবার র্যালে বলে একজন ছিলেন যিনি আবিষ্কার করেছিলেন বিক্ষেপণের তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক হয়, কারণ I proportional to 1/λ⁴ হয়। তাহলে যাদের ল্যামডা সবচেয়ে কম হয়, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ল্যামডা যাদের সবচেয়ে কম তাদের বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। এবার যাদের বিক্ষেপণ বেশি তাদেরকেই তো আমরা দেখতে পাবো। তুই ভিপজিওর মধ্যে খেয়াল করে দেখ, ভায়োলেট ইন্ডিগো ব্লু এদের তরঙ্গ দৈর্ঘ্যটা অনেকটা কম, কারণ এর একদম শুরুর দিকে। তাহলে ওদের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটা অনেকটা কম, তার কারণে ওদের বিক্ষেপণের তীব্রতা অনেক বেশি, তাহলে ওটা অনেক বেশি পরিমাণে বিক্ষেপিত হয়। যদি অনেক বেশি পরিমাণে বিক্ষেপিত হয় তাহলে আকাশে ওই রঙগুলোই থাকবে।
আর আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল বর্ণের প্রতি বেশি সংবেদনশীল হয়, এই জন্য আমরা বেগুনি না দেখি, তার পরের কালার নীল দেখি। ঠিক আছে। আচ্ছা, বিচ্ছুরণের সময় কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন? একদম সিগমা লাল বর্ণ। ঠিক আছে, ও একদম তরঙ্গ দৈর্ঘ্য হাই, ভোল্টেজ হাই, সেই কারণে কোনোভাবে বিচ্যুত হবে না, সেই কারণে চ্যুতি সর্বনিম্ন হয়ে যাবে। নেক্সট, দর্পণের মুখ্য ফোকাস কাকে বলা হয়? তো দুটো দর্পণের ক্ষেত্রেই দেখিয়ে দিতে হবে। আমরা প্রথমে অবতল দর্পণ দেখাই। ধর এই আলোক রশ্মিগুলো যাচ্ছে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে, যখন গেল অবতল দর্পণ কি করে বল? তার প্রধান অক্ষের সমান্তরালে আসে আলোক রশ্মি গুচ্ছকে প্রধান অক্ষের ওপরই একটা বিন্দুতে মিলিত করিয়ে দেয়, এবং প্রধান অক্ষের উপর যে বিন্দুটার মধ্যে সে মিলিত করাচ্ছে সেই বিন্দুটাকেই আমরা কি বলে থাকি? অবতল দর্পণের মুখ্য ফোকাস। এই জন্যই যে খেয়াল করে দেখবি অবতল দর্পণকে কিন্তু অভিসারী দর্পণ বলা হয়, কারণ অবতল দর্পণ প্রধান অক্ষের সমান্তরালে আসে আলোক রশ্মি গুচ্ছকে একটা বিন্দুর মধ্যে মিলিত করিয়ে দেয়, এই জন্য এটাকে আমরা অভিসারী বা মিলন করিয়ে দেয় এমন দর্পণ বলা হয়ে থাকে বলি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা যদি এর ডেফিনেশন বলতে বলি অবতল দর্পণের মুখ্য ফোকাসের, তাহলে বলবো অবতল দর্পণ তার প্রধান অক্ষের সমান্তরালে আসে আলোক রশ্মি গুচ্ছকে দর্পণ দ্বারা প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত করে সেই বিন্দুটাকেই আমরা অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে থাকি। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কিরকম করে আমরা আঁকতে পারি বা লিখতে পারি বল? এটা ধর উত্তল দর্পণ আছে, তারও ধর প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যাচ্ছে, গেল 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 গেল, গিয়ে কি হবে বল? এরা তো অপসারী দর্পণ, সেই কারণে ছড়িয়ে দেবে, এরকম করে ছড়িয়ে দিল, এই 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 এই। এবার এই যে আলোক রশ্মিগুলো ছড়িয়ে পড়ছে তারা অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে কোথা থেকে আসছে? এই পেছনের কোনো একটা বিন্দু থেকে আসছে, তাই না? এই যে পেছনের কোনো একটা বিন্দু থেকে আসছে, সেই কারণে মনে হয় এটা কিন্তু একটা ইমাজিনারি ফোকাস। তাহলে কি বলতে হবে? যে উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি গুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুটিকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলে। স্পর্শ না করে উত্তল অবতল সমতল দর্পণ চিনবে কি করে? আমার ওই যে এসএকিউ ম্যারাথনটা দিয়েছি কিছুদিন আগে, তার মধ্যে কিন্তু আমি এটা বলে দিয়েছি। এসএকিউ ম্যারাথন প্রত্যেকে দেখবে। স্নেলের সূত্রটি লেখো। একটু আগে তো অ্যাপ্লিকেশন করলাম, দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের যে সাইন হয় এবং প্রতিসরণ কোণের যে সাইন হয় সেই দুটোর অনুপাত সর্বদা ধ্রুবক হয়। আর এই ধ্রুবকটা কি? একটা মাধ্যম সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এবার তোকে দুরকম প্রতিসরাঙ্কের ব্যাপারে জিজ্ঞাসা করেছে। আমরা দেখবি আলোর যে সেকেন্ড পার্টের ভিডিওটা, আমাদের ধামাকা ব্যাচের ভিডিওটা ইউটিউবের মধ্যে সবার জন্য দিয়েছিলাম, সেখানে আপেক্ষিক আর পরম প্রতিসরাঙ্কের বিষয়টা বুঝিয়েছিলাম। যদি ধর কোনো একটা আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কোনো একটা ঘন মাধ্যমের মধ্যে যায়, ধর এটা এয়ার মিডিয়াম আছে, এটা ধর গ্লাস মিডিয়াম আছে, তাহলে এরকম ভাবে অবিলম্বের দিকে বেঁকে যায়। তোরা জানিস, যারা যারা জানিস না আলোর পাঠটা দেখে নে। তাহলে এইটা যখন আমরা লিখতে যাই তখন ধর এটাকে আই দিলাম, এটাকে ধর আর দিলাম, তাহলে সাইন আই বাই সাইন আর, এটাকে লিখি কেমন করে বল? এ থেকে জিতে যাচ্ছে, তাহলে লিখি এ মিউ জি। আর এ মিউ জিটাকে লিখবো কি করে বল? মিউ জি বাই মিউ এ। তাহলে এটাকে কি বলতে পারি বল? নিচে যেহেতু মিউ এ আছে, তাহলে বায়ু মাধ্যম সাপেক্ষে বা শূন্য মাধ্যম সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবার তোরা তো ভালো করে জানিস যে নিচে থাকে তার সাপেক্ষে উপরেরটার প্রতিসরাঙ্ক হয়, আর নিচে যিনি আছেন তার প্রতিসরাঙ্ক তো 1। তার মানে এই পুরোটাকে আমরা জাস্ট মিউ জি লিখতে পারি। তার মানে আমি বলতে পারি যে যদি কারোর নিজস্ব প্রতিসরাঙ্ক হয়ে যায়, যদি এই গ্লাসের দেখ এখানে তো মিউ জি বাই মিউ এ ছিল, ও ভেবেছিল দুটোরই প্রতিসরাঙ্কের মান বসবে, কিন্তু মিউ এটার ভ্যালু যেহেতু 1, সেই কারণে পুরোটার ভ্যালুটা পুরোপুরি ভাবে মিউ জি হয়ে গেল। এই জন্য বলা হয় যদি কারোর নিজের ভ্যালু চলে আসে, ধর মিউ জি এটা হচ্ছে গ্লাসের পরম প্রতিসরাঙ্ক, নিজস্ব প্রতিসরাঙ্ক, মিউ ডাব্লিউ এটা হচ্ছে ওয়াটারের নিজস্ব প্রতিসরাঙ্ক, যেটাকে পরম প্রতিসরাঙ্ক বলে। তাহলে যেহেতু মিউ জি বাই মিউ এ করে শুধুমাত্র মিউ জি চলে আসছে, সেই জন্য এটাকে বলা হয় গ্লাসের পরম প্রতিসরাঙ্ক। ওই জন্য বলা হয় শূন্য বা বায়ু মাধ্যম সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ককে তার পরম প্রতিসরাঙ্ক বলা হয়, কারণ শূন্য মাধ্যমের সাপেক্ষে করলে তো ওটা এমনি 1 হয়ে যাবে, তাহলে তার নিজস্ব প্রতিসরাঙ্কটা চলে আসবে। এই জন্যই শূন্য মাধ্যম সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্কটা তার নিজস্ব অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক হয়ে যায়। আর আপেক্ষিকটা কি হয়? যদি এখানে ধর ওয়াটার থাকতো,
আর এখানে ধর গ্লাস থাকতো, তাহলে ওয়াটার থেকে গ্লাসের মধ্যে ঢুকতো, এগুলো সব বুঝিয়ে দেওয়া হয়েছে আগে। তখন কিন্তু তুই আর এখানে ধর তুই এখানে যখন তুই ওয়াটারটা লিখতিস মিউ ডাব্লিউ, তখন কিন্তু তুই আর এটাকে শুধুমাত্র মিউজি লিখতে পারতিস না, তখন কিন্তু তোকে দুটোরই ভ্যালু বসাতে হতো। তখন এটা হতো জল মাধ্যম সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক, তখন দুটোরই ভ্যালু বসতো। তাহলে এটা কিন্তু আর বিশুদ্ধ কোনো একটা তুই প্রতিসরাঙ্ক পেতিস না। তাহলে জিজ্ঞাসা কি করেছে, পরম আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে কোনটি বিশুদ্ধ? পরম প্রতিসরাঙ্ক বিশুদ্ধ। প্রতিসরণের ক্ষেত্রে কোন ধর্ম অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। ঠিক আছে, আমি একবার জাস্ট দেখবো রেকর্ডিংটা পারফেক্ট হচ্ছে কিনা। একদম পারফেক্ট হচ্ছে। বলেছে লেন্সের ক্ষমতা কাকে বলা হয়? দেখ, লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আর আকস্মিক উচ্চকে লেন্স যত বেশি অভিসারী করতে পারে বা যত বেশি অপসারী করতে পারে সেটাকেই তার ক্ষমতা বলে। লেন্স যদি অভিসারী করে তাহলে সেটা কি লেন্স, আর লেন্স যদি অপসারী করে তাহলে সেটা কি লেন্স? কমেন্ট করে জানো। রৈখিক বিবর্ধনের মান কখনো এক অপেক্ষা কম হয়? দেখ ভাই, রৈখিক বিবর্ধন যেটা রয়েছে সেটা মানে কি, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব অথবা প্রতিবিম্ব দৈর্ঘ্য, যেগুলো আমাদের এতদিন ধরে যারা আমাদের এখানে পড়েছে তাদের কাছে এগুলো কিচ্ছু নয় ভাই। এইসব টেস্ট পেপারের প্রশ্ন না তারা সব উড়িয়ে দেবে। লেখা যায় এরকম করে, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব ইকুয়াল টু প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য। এবার বলেছে কখন এক অপেক্ষা কম হয়? দেখ, তিনটে পসিবিলিটি এখান থেকে অ্যারাইজ করতে পারে ভাই। তোরা প্রত্যেকে জানিস যদি কোনো একটা ভগ্নাংশে এই যে লবের ভ্যালু আছে, তুই খেয়াল করে দেখ, বাস্তব এক্সাম্পল এসব বাদ দে। ধর আমি তোকে বলছি 11/10, 10/10, 10/11। তুই চিন্তা করে দেখ 11/10 যেটা রয়েছে সেটার উত্তরটা হচ্ছে 1.1, যেটা এক অপেক্ষা বেশি। তার মানে যদি লবের ভ্যালুটা হরের তুলনায় বেশি হয়ে যায় তখন ওভারঅল ভগ্নাংশের মানটা এক অপেক্ষা বড় হয়ে যায়। তাহলে রৈখিক বিবর্ধনের মান এক অপেক্ষা বড় হতে পারে কখন? যখন লবের মানটা, লবের মধ্যে কি আছে? প্রতিবিম্ব দৈর্ঘ্য, তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্যটা যখন বস্তুর দৈর্ঘ্যের চেয়ে বড় হয়ে যায়। তাহলে যখনই লবের ভ্যালুটা বেশি হবে, যখনই লবের ভ্যালুটা বেশি হবে রৈখিক বিবর্ধন একের থেকে বেশি হয়ে যাবে। আর যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্ব সেম হয়ে যায় তখন রৈখিক বিবর্ধনটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। আর যদি কোনো কারণে হরটা বড় হয়ে যায়, যদি কোনো কারণে বস্তুটা বড় হয়ে যায় অ্যাজ কম্পেয়ার টু প্রতিবিম্ব, তখন কিন্তু সেটা লেস দ্যান 1 হয়ে যাবে। কারণ হরের ভ্যালু যদি বড় হয়ে যায় তখন পুরো ভগ্নাংশটা লেস দ্যান 1 হয়ে যায়। একদম পরিষ্কার। প্রিজমের তলের সংখ্যা 5টা, কটা আয়তকার আর কটা ত্রিভুজাকার নিচে কমেন্ট করে জানো। দৃশ্যমান রশ্মিগুলোর মধ্যে কোন বর্ণের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান সর্বনিম্ন? এগুলো বহুবার শিখিয়েছি। মিউ ইকুয়াল টু কি লেখা যায় বল? c/v লেখা যায়। শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই যে মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি বার করছি সেই মাধ্যমে আলোর বেগ। আচ্ছা, তাহলে মিউ ইকুয়াল টু c/v টাকে লেখা যায় তো n ইন্টু ল্যামডা। দাদা, প্রতিসরণের ক্ষেত্রে c ধ্রুবক থাকবে তো স্বাভাবিক nটাও ধ্রুবক থাকে, তার মানে মিউ প্রপোর্শনাল টু 1/λ লিখে দেওয়া যায়। তার মানে মিউ আর ল্যামডা একে অপরের ব্যস্তানুপাতিক। একদম। তাহলে তুমি খেয়াল করে দেখো, তোমাকে বলেছে দৃশ্যমান আলোক রশ্মিগুলোর মধ্যে কোন বর্ণের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান সর্বনিম্ন। আরে ভাই, প্রতিসরাঙ্কের মান আর এর মান তো পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে প্রতিসরাঙ্কের মানটা সর্বনিম্ন কার ক্ষেত্রে হবে? যার তরঙ্গ দৈর্ঘ্যটা সর্বোচ্চ হবে, কারণ ব্যস্তানুপাতিক। তাহলে প্রতিসরাঙ্কের মান সর্বনিম্ন কার ক্ষেত্রে? যার তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ, মানে লাল বর্ণের ক্ষেত্রে। পরিষ্কার কনসেপ্ট। কোন পরিচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয়? নিচে কমেন্ট করে, বহুবার শেখানো হয়েছে। দর্পণের উন্মেষ কাকে বলে আর বলবো না। দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন ঘটে? কিচ্ছু ঘটে না। আচ্ছা, লেন্সকে ডোবালে কি হয়? কমেন্ট কর দেখি। পরম প্রতিসরাঙ্কের মানে এক অপেক্ষা কম হতে পারে কি? পরম প্রতিসরাঙ্ক মানে কি? তুই যদি বলিস কোনো একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, ধর আমি তোকে বললাম মিউজি, তার মানে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে আলোর বেগ। এবার তোরা তো প্রত্যেকে জানিস শূন্য মাধ্যমে আলোর বেগটা সুপিরিয়র, এর থেকে তুই বেশি মান আর পেতে পারিস না। তুই হয় এর থেকে কম মান পাবি নালে সমান পাবি। তার মানে শূন্য মাধ্যমে আলোর বেগটা সব সময় কোন একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি হয় অথবা সমান হয়। তার মানে মিউ এর ভ্যালু 1 হতে পারে, যেটা আমরা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে দেখি, কারণ সেখানে সি এর মান আর ভি এর মানটা সেম হয়ে যায় বায়ু মাধ্যমের ক্ষেত্রে। বাট অন্যান্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রেই
সর্বদা সি এর ভ্যালুটা বড় হয় অ্যাজ কম্পেয়ার টু ভি। আর দাদা তুমি তো একটু আগে শিখিয়েছো যদি লবের মানটা বড় হয় তার মানে ভগ্নাংশ এক অপেক্ষা সর্বদা বড় হয়। এই জন্য আমরা সর্বদা দেখি পরম প্রতিসরাঙ্কের মান এক অপেক্ষা বড় হচ্ছে কেবলমাত্র একটাই ক্ষেত্রে, বায়ু মাধ্যমে সেটা এক হয়, কারণ সেখানে দুটোই সেম হয়ে যায়। কিন্তু কোনোদিনও ভি এর ভ্যালুটা সি এর থেকে বড় হতে পারে না, সুতরাং কোনোদিনও মিউ এর ভ্যালুটা এক অপেক্ষা কম হতে পারে না। তাহলে কম হতে পারে কি? পারে না। কখন উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে? লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের চেয়ে যদি পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কগুলো বেশি হয়। ঠিক আছে, বিজ্ঞানী কসের সমীকরণ লিখতে বলেছে, এই সমীকরণ থেকে এ আর বি এর এসআই একক লিখতে বলেছে। এই প্রশ্নটা কিন্তু এবিটি এর মধ্যে দিয়েছে আইগেস। বিজ্ঞানী কসের সমীকরণটা কি? মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এটাই হচ্ছে প্রতিসরাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণ। তুই খেয়াল করে দেখ ভাই, যদি আমাকে কেউ বলে এই এ আর বি যে ধ্রুবকগুলো আছে তাদের এককগুলোকে তো বার করতে হবে এসআই পদ্ধতিতে, তুই আমাকে বল মিউ এর এককটা কি? মিউটা হচ্ছে এককহীন কোয়ান্টিটি। এককহীন কেন? কারণ মিউটা দুটো বেগের অনুপাত, তার মানে এটা এককহীন হয়ে গেল। আচ্ছা তার মানে দাদা আমি সব সময় জানি যদি তিনটে পাঁঠার সঙ্গে চারটে পাঁঠা যোগ করা হয় তাহলে 7টা পাঁঠা হয়। তার মানে পাঁঠার সাথে পাঁঠা যোগ করলে পাঁঠা হয়, গরুর সাথে গরু যোগ করলে গরু হয়, মানুষের সাথে মানুষ যোগ করলে মানুষ হয়, কুকুরের সাথে কুকুর যোগ করলে কুকুর হয়। তাহলে এইটার যা একক এটারও তাই একক, এই পুরোটারও তাই একক। সেই জন্যই এই দুটোকে যোগ করে এটা পাওয়া যাচ্ছে। তাহলে এর একক যদি ধর সেন্টিমিটার দিয়ে যদি বলি, এটা 7 সেন্টিমিটার যদি হয়, এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে দুটোকে যোগ করলে এটা কত হবে? 10 সেন্টিমিটার হবে। তাহলে এইটার যা একক হয় এই দুটোর ইন্ডিভিজুয়ালি সেম একক হয়। তার মানে দাদা এখান থেকে তো আমি বুঝলাম যদি মিউটা এককহীন হয় তাহলে এটাও এককহীন। বললাম একদম। তাহলে বি বাই ল্যামডা স্কোয়ারটাও এককহীন, আমি বললাম একদম। আচ্ছা দাদা বি বাই ল্যামডা স্কোয়ার যদি এককহীন হয়, ল্যামডাটা কি? ল্যামডাটা তো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের তো একক আছে। এসআই পদ্ধতিতে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি বলো? আমি বললাম এসআই পদ্ধতিতে তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, স্কোয়ার আছে বলে একটা মিটার স্কোয়ার বসাতে হবে। তার মানে দাদা একটা বিষয় বুঝতে পারছো? আমি বললাম কি না, বি এর এককটাও নিশ্চয়ই মিটার স্কোয়ার। না যদি মিটার স্কোয়ার হয় তবেই তো মিটার স্কোয়ার কেটে ওভারঅল ভ্যালুটা এককহীন আসবে। কি বাত আছে ভাই, কি কনসেপ্ট আছে। ল্যামডাটা যদি মিটার হয় ল্যামডা স্কোয়ারটা মিটার স্কোয়ার হবে, আর পুরোটাকে এককহীন করতে গেলে বি এর এককটাও মিটার স্কোয়ার হতে হবে। তাহলে এটা এককহীন আর বিটা মিটার স্কোয়ার, একদম ক্লিয়ার। স্ট্রিট লাইট হিসেবে কোন দর্পণ? কমেন্ট করো। ক্যামেরার এফ সংখ্যা, ক্যামেরার ফোকাস দূরত্ব আর উন্মেষের ব্যাসের অনুপাত, তাই না? এফ ডিভাইডেড বাই ডি, এটাই তো এফ সংখ্যা। ক্ষেত্র গভীরতা, দেখ যদি কোনো একটা ক্যামেরার মধ্যে কোনো একটা ছবির একদম স্পষ্টতা বজায় রাখতে হয় তাহলে বস্তু দূরত্বের যতখানি পরিবর্তন করতে হয় সেটাকে ক্ষেত্র গভীরতা বলে। ঘুরতে থাকা পাখার ব্লেডগুলিকে দেখা যায় না কেন? কারণ আমাদের চোখের মধ্যে একটা দৃষ্টি নির্বন্ধকাল আছে। আমরা কোনো একটা জিনিসকে দেখার 1/10 সেকেন্ডের মধ্যে অন্য জিনিসটা দেখতে পাই না। পাখার ব্লেডগুলো যখন ঘোরে তখন একটা ব্লেড দেখার 1/10 সেকেন্ডের মধ্যেই বা 1/10 সেকেন্ডের কম সময়ের মধ্যেই অন্য ব্লেডটা সেই জায়গায় চলে আসে। এই জন্য আমাদের চোখ একটা জিনিস দেখার 1/10 সেকেন্ডে আরেকটা জিনিস দেখতে পারে না। ওই জন্য আমরা দুটো ব্লেডকে একসাথে দেখতে পাই না, ওই জন্য মনে হয় যেন পুরো একদম একসাথে তিনজনে ঘুরছে। বাট অ্যাকচুয়ালি কি, একটা ব্লেড যাচ্ছে সেই জায়গায় একটা ব্লেড আসছে, একটা ব্লেড যাচ্ছে সেই জায়গায় একটা ব্লেড আসছে, না আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কারণ আমাদের দৃষ্টি নির্বন্ধকাল 1/10 সেকেন্ড। এক নেত্র দৃষ্টি কাদের থাকে বলতো? কাদের থাকে নিচে কমেন্ট করো। দ্বিনেত্র দৃষ্টি কাদের থেকে নিচে কমেন্ট করো। এই এক নেত্র দ্বিনেত্র দৃষ্টি তোরা আমার থেকে ভালো পারবি, তোরা তো বায়োলজিতেও পড়েছিস। পার্থক্যটা বলে ফেল দেখি। চোখ আর ক্যামেরার মধ্যে কি পার্থক্য? চোখের ক্ষেত্রে দৃষ্টি ক্ষেত্রটা 150 ডিগ্রি হয়, চোখ 150 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে, কিন্তু ক্যামেরার ক্ষেত্রে দৃষ্টি ক্ষেত্রটা কেবলমাত্র 60 ডিগ্রি হয়ে থাকে। ঠিক আছে, লেন্সের ফোকাস দূরত্ব বর্ণের উপর কিভাবে নির্ভর করে? ভাই এখানে একটা বড় ব্যাপার আছে। তোরা প্রত্যেকে বল মিউ যেটা প্রতিসরাঙ্ক হয় সেটা প্রপোর্শনাল টু 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য হয়, মানে ব্যস্তানুপাতিক হয়ে থাকে। তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে মিউ ব্যস্তানুপাতিক। এই সম্পর্কগুলো খুব ভালো করে মনে রাখবে কিন্তু। হ্যাঁ,
ভি ইকুয়াল টু এন ল্যামডা। এনটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে ভি প্রপোর্শনাল টু ল্যামডা হয়, মানে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বেগটা সমানুপাতিক। আবার এটাও একটা শিখে রাখ যে ফোকাস দূরত্ব বর্ণের উপর কিভাবে নির্ভর করে। এই যে ফোকাস ডিস্টেন্স আছে কোনো একটা বর্ণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সেটাও প্রপোর্শনাল টু তরঙ্গ দৈর্ঘ্য হয়, মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়ে কোনো একটা নির্দিষ্ট বর্ণের জন্য ফোকাস দূরত্ব তত বাড়ে সেই লেন্সটা। তার মানে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে তার ক্ষেত্রে ফোকাস দূরত্বটাও সবচেয়ে বেশি। ঠিক আছে, তিনটে সম্পর্ক তাহলে খেয়াল রাখিস, মিউ প্রপোর্শনাল টু 1/λ, ভি প্রপোর্শনাল টু ল্যামডা, ল্যামডা যত বাড়বে ভি তত বাড়বে, কারণ ভি ইকুয়াল টু এন ল্যামডা হয়। আর এফ প্রপোর্শনাল টু ল্যামডা, ল্যামডা যত বাড়বে কোনো একটা লেন্সের জন্য সেই একটা নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে ফোকাস দূরত্বের মানও তত বাড়তে থাকবে, এফ এর মান তত বাড়তে থাকবে। কাঁচের স্ল্যাব আর লেন্সের মধ্যে কি পার্থক্য? কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয়। কাঁচের স্ল্যাবে কোনো চ্যুতি ঘটে না, কিন্তু লেন্সে চ্যুতি ঘটে। শুদ্ধ অশুদ্ধ বর্ণালীর মধ্যে কি পার্থক্য? শুদ্ধ বর্ণালীর 7টা বর্ণকে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়, অশুদ্ধ বর্ণালীতে দেখতে পাওয়া যায় না। শুদ্ধ বর্ণালী আর অশুদ্ধ বর্ণালীর একটা করে এক্সাম্পল নিচে লেখো। মধ্যরশ্মি কোনটা? হলুদ রশ্মি। কোনো একবর্ণী আলো বায়ু থেকে ভিন্ন প্রতিসরাঙ্কের কোনো একটা মাধ্যমে প্রতিষ্ঠিত হলে মাধ্যম দ্বয়ের আপতিত প্রতিষ্ঠিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত কত হবে? সর্বনাশ করেছে। কোনো একবর্ণী আলো বায়ু থেকে ভিন্ন প্রতিসরাঙ্কের, প্রতিসরাঙ্কটা হচ্ছে মিউ, কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত হলে, তার মানে বায়ু থেকে যাচ্ছে ভিন্ন প্রতিসরাঙ্কের কোনো একটা মাধ্যমে, তাহলে আমি কি করব? যেখানে যাচ্ছে সেটা উপরে আর বায়ু মাধ্যমেরটা নিচে, একদম পরিষ্কার। মাধ্যম দ্বয়ের আপতিত প্রতিষ্ঠিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে, তাই তো? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা তো জানি মিউ প্রপোর্শনাল টু 1/λ হয়। কেন? কারণ মিউ ইকুয়াল টু সি বাই ভি আর ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে সি বাই এন ল্যামডা, তাহলে মিউ প্রপোর্শনাল টু 1/λ, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক হয়। তাহলে আমরা জানি যদি মিউ এটা তলায় থাকে তাহলে ল্যামডা অফ এটা উপরে থাকবে ব্যস্তানুপাতিক। যদি এই মাধ্যমের মিউটা এখানে থাকে তাহলে ল্যামডাটা নিচে থাকবে, গল্প শেষ। তাহলে আপতিত কে আছে বল? বায়ু মাধ্যম থেকে তো আসছে, দেখ বলে দিয়ে, বায়ু থেকে ভিন্ন প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে, তাহলে বায়ু থেকে আসছে তার মানে এটা বায়ু আছে, তার মানে আপতিত যে পার্টটা সেটা বায়ুর মধ্যে রয়েছে, আর প্রতিষ্ঠিত যে পার্টটা সেটা ধর কোনো একটা ভিন্ন মাধ্যমের মধ্যে রয়েছে, এটার মধ্যে তার প্রতিসরাঙ্কটা মিউ বলে দিয়েছে। তোকে কি বলে দিয়েছে? আপতিত ও প্রতিষ্ঠিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তাহলে আপতিত আর প্রতিষ্ঠিত বলে দিয়েছে, তাহলে আপতিত কোনটা বল? আপতিত মানে হচ্ছে বায়ু, তাহলে বায়ুর তরঙ্গ দৈর্ঘ্যটা আমাকে উপরে রাখতে হবে। আর প্রতিষ্ঠিত কোনটা বল? কোন একটা ভিন্ন মাধ্যম, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্যটা আমাকে নিচে রাখতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? যেহেতু বলেছে আপতিত প্রতিষ্ঠিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, তাহলে আপতিতটা উপরে রাখলাম, প্রতিষ্ঠিতটা নিচে রাখলাম। তাহলে ল্যামডা এ বাই ল্যামডা কত হয়ে যাবে বল? উপরে থাকলো মিউ, নিচে থাকলো মিউ এ মানে 1, তাহলে অনুপাত কত হয়ে গেল? μ:1। খতম। দেখাও যে আয়তকার স্ল্যাবে কোনো চ্যুতি হয় না। প্রিজমের, এই প্রিজম বলছি, সবকটা আলোর নিচে করে দেওয়া আছে, গিয়ে একবার লিঙ্ক থেকে দেখে নে, আমার ঘুম পেয়ে যাচ্ছে। পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি হলে প্রিজম ভূমির সমান্তরাল ভাবে আপতিত রশ্মি নির্গত হওয়ার পরে কোন দিকে বেঁকে যায়? ভূমির দিকে না শীর্ষকোণের দিকে? এটা তোরা 12-এ উঠে ভালো করে শিখবি, আপাতত একটু জেনে রাখ। শীর্ষকোণের দিকে বেঁকে যায় এই জিনিসটা, এটা 12-এ উঠে তুই প্রমাণটা শিখবি আস্তে আস্তে। গাড়ির হেডলাইটের মধ্যে অবতল দর্পণের ব্যবহার কেন করা হয়? এসে কিউ এর মধ্যে করে দেওয়া আছে ভাই। গোলীয় দর্পণের সমীকরণ লেখো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এইটার প্রমাণও তুমি ক্লাস 12-এ উঠে পড়বে। এখানে ইউটা হচ্ছে বস্তু দূরত্ব, ভিটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আর এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, এইটা হচ্ছে সমীকরণ, যেটাকে আমরা গোলীয় দর্পণের সমীকরণ বলি। আরেকটা সমীকরণ আছে, সেটা হচ্ছে নিউটনের সমীকরণ, এটাও 12-এ আছে, দিয়ে দিতে পারে মাধ্যমিকে, কোনো বিশ্বাস নেই। বস্তু দূরত্ব এক্স, প্রতিবিম্ব দূরত্ব ওয়াই হলে এক্স ইন্টু ওয়াই সেটা এফ স্কোয়ারের সাথে সমান হয়, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এইটা হচ্ছে নিউটনের সমীকরণ। আচ্ছা, আরেকটা কি আছে বলছে, পাতলা প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণের মান কত? বিচ্যুতি কোণ যদি ডেল্টা হয় সেটা হবে μ-1 ইন্টু এ, এটা হচ্ছে পাতলা প্রিজমের ক্ষেত্রে, খেয়াল রাখিস। নেক্সট, কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয় লম্ব আপতনের ক্ষেত্রে? তোরা বলতো লম্ব আপতনে আপতন কোণ কত? দাড়ি কাটার সময় কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ, কারণ খুব সামনে রাখলে ফোকাস আর মেরুর মধ্যখানে যদি কোনো একটা বস্তুকে রেখে দিই অবতল দর্পণে, সেটা একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, যেন দাড়িটাকে বড় করে দেখতে পাওয়া যায়।
সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের মান কত? অসীম হয়ে যায়, অসীম। অবতল লেন্স যে প্রতিবিম্ব গঠিত হয় তার চিত্র সহকারে দেখো। অবতল লেন্সের মধ্যে প্রতিবিম্ব তো এই আমি টানলাম, এই হচ্ছে অবতল লেন্স। এই আমি করলাম আলোক কেন্দ্র, এই ধর আমি এফ করে দিলাম, এই ধর আমি 2F করে দিলাম। এখানে বস্তুর আকার এমনি কোনো ব্যাপার নেই, তবে খেয়াল রাখিস একটু এফ এর বাইরে রাখার চেষ্টা করিস। তাহলে এই বস্তু আমি রাখলাম, তাহলে কি হবে বল, বস্তুটাকে এরকম ভাবে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি যাবে, অ্যারো দিয়ে দিলাম। এবার একটা জিনিস শিখে রাখ, এইভাবে ডটের দিয়ে দিবে একটা, দিলি নিয়ে এরকম বার কর। কারণ যেই রশ্মিটা এরকম ভাবে অপসৃত হয়ে যাবে, অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হবে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে তো যাবেই, কারণ এটা লেন্স। সেই অপসারী যেটা হয়ে যাচ্ছে, যেটা অপসৃত হচ্ছে, সেটা আসছে কোথা থেকে? অ্যাকচুয়ালি ফোকাস থেকে আসছে। জিনিসটা বাঁকা হতে পারে, কিন্তু জিনিসটা কিন্তু তুই বুঝে গেছিস, আমি আশা করবো। তাহলে এই জিনিসটা যেটা, সেটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে বল না, ফোকাস থেকে আসছে। তোকে কিন্তু এটাই মেক শিওর করতে হবে যে তোর লাইনটা তুই এমনি করেই টানবি যেটাকে পেছনের দিকে বাড়ালে যেন ফোকাস আসে। এই জন্য আমি সবসময় বলি আগে লাইনটা ডটের টেনে নাও, তারপরে তুমি এই পাশ থেকে জয়েন করে বাড়াও। এই প্রসেস গুলো কিন্তু আমি সবসময় শেখাই, যারা ধামাকা ব্যাচের মধ্যে পড়ে তারা জানে জিনিসগুলো। এবারে খেয়াল করে দেখ, এটা বেরিয়ে গেল, আরেকটা কোথা দিয়ে বেরোবে? আরেকটাই বেরোলো, ঠিক আছে, এই বেরোলো, এই বেরোলো। এই যে দুটো একে অপরকে ইন্টারসেক্ট করলো, এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি করে দেবো একটা প্রতিবিম্ব। তাহলে তুই খেয়াল করে দেখ, বস্তুর তুলনায় কত ছোট প্রতিবিম্ব তৈরি হয়েছে, কিন্তু প্রতিবিম্বটা দেখ, পি কিউ বস্তুর, পি ড্যাশ কিউ ড্যাশ প্রতিবিম্ব। লেন্সের ক্ষেত্রে যেদিকে বস্তু সেদিকেই প্রতিবিম্ব, মানে কি? অসৎ প্রতিবিম্ব। তাহলে অসৎ প্রতিবিম্ব তো ভাই তৈরি হয়ে গেছে। তাহলে অসৎ প্রতিবিম্ব আমি তোকে কি বলেছিলাম, সর্বদা কি হয়? সমশীর্ষ প্রকৃতির হয়, সমশীর্ষ। আর তুই এটা দেখেই বুঝতে পারছিস যেটা খর্বাকার হয়ে গেছে, ঠিক আছে, হয়েছে। অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদাই অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, কিন্তু উত্তল লেন্স বা অবতল দর্পণ এটা কিন্তু অসৎ আর সৎ দুটোই করতে পারে, ঠিক আছে। হাইপারমেট্রোপিয়া ত্রুটি সংশোধনের উপায়, উত্তল লেন্স, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত চশমা। হ্রস্ব দৃষ্টি নিবাচা, হাইপারমেট্রোপিয়া কিন্তু আমি ছবি এঁকে দিয়েছিলাম কোন একটা ভিডিওর মধ্যে, দেখে নিবি কিন্তু। হ্রস্ব দৃষ্টি নিবারণের কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? এই ধরনের লেন্স ব্যবহার করে কি করে ত্রুটিতে নিবারণ করবে, চল এটা একটু ছবিটা এঁকে দিই। হাইপারমেট্রোপিয়ার ছবি এঁকে দিয়েছিলাম, মায়োপিয়ারটা আঁকা হয়নি, মায়োপিয়ারটা এঁকে দিচ্ছি। মায়োপিয়া মানে কি? মায়োপিয়া মানে হচ্ছে স্বল্প দৃষ্টি। মানে আমাদের যে ভাই আছে, মায়োপিয়ার যে ভাই, সে সামনে খুব সুন্দর করে টুকলি করতে পারে, বাট দূরে বোর্ডের লেখা দেখতে পায় না, স্বল্প দৃষ্টি আছে তার। ও বলবে দাদা আমি না টুকে খুব ভালো লিখতে পারি, কিন্তু এই পড়াশোনাটা করতে পারি না। এই হচ্ছে তার ব্যাপার, সে সামনের জিনিস দেখতে পায়, দূরের জিনিস পায় না দেখতে। বিশেষ ধরনের ত্রুটি, খুব সুন্দর ত্রুটি, এটাকে স্বল্প দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া বলা হয়ে থাকে। এখানে কি হয় অ্যাকচুয়ালি, ধর এটা আমি আঁকছি, আমার খুব বাজে আঁকা তুই জানিস, একটু কনসিডার করে নে, বেশি বাজে এঁকে ফেলেছি। এটা আমি চোখ এঁকেছি, ধর, হ্যাঁ আমি এত বাজে আঁকি নিজেও জানতাম না। ধর এটা আমি এঁকেছি চোখ, এবার চোখের মধ্যে কি থাকে বল, উত্তল লেন্স থাকে। এবার আমরা তো প্রত্যেকে জানি যে আমাদের সুস্থ চোখের দূরবিন্দু কোথায় হয়, অসীমে হয়। তার মানে সুস্থ চোখের ক্ষেত্রে যদি অসীম থেকে যে আলোক রশ্মি গুলো আসে সেগুলো সমান্তরাল আলোক রশ্মি হয়। যদি অসীম থেকে আলোক রশ্মি আসে তাহলে আমাদের সুস্থ চোখ সেটাকে রেটিনার মধ্যে মিলিত করে, এই জায়গাটাতে মিলিত করো, এটা হচ্ছে সুস্থ চোখের ক্ষেত্রে। বাট যদি কারোর মায়োপিয়া ত্রুটি থাকে না, তখন তুই দেখতে পাবি, এই ধর মায়োপিয়া রোগাক্রান্ত আছে একজন, যার ক্ষেত্রে একই রকম ভাবে অসীম থেকে আলোক রশ্মি আসছে, তুই তখন দেখবি এই যে অসীম থেকে যে আলোক রশ্মিটা এসছে সে সেটাকে প্রপারলি রেটিনার মধ্যে মিলিত না করিয়ে তার আগে মিলিত করাচ্ছে, তার কিছুটা আগে মিলিত করিয়ে দিয়েছে, তারপর আমরা প্রপারলি দেখতে পাচ্ছি না। এইটাকে সংশোধন করব কি করে? এটা যেহেতু আগে মিলিয়ে দিচ্ছে, মানে আগে কনভার্স হয়ে যাচ্ছে, একটু
দূরে কনভার্জ করতে হবে, মানে একটুখানি রশ্মিটাকে ছড়িয়ে দিতে হবে যাতে সেটা ছড়িয়ে যায়, এবং ছড়িয়ে গিয়ে যাতে একটু দূরে গিয়ে সেটা মেলে। ছড়াবো কি করে? ছড়ানোর জন্য এটার সামনে, রশ্মির গতিপথের সামনে তুই যদি কোনোভাবে, আমি এখানটাতেই বরং ছবিটা দেখিয়ে দিই, তুই যদি রশ্মির গতিপথের সামনে কোনোভাবে একটা অবতল লেন্স বসিয়ে দিতে পারিস, তাহলে সেই অবতল লেন্সটা কিন্তু এইরকম ভাবে আসা আলোক রশ্মি করছে, ধর এরকম ভাবে কোনো দুটো আলোক রশ্মি এলো অসীম থেকে, এদেরকে হালকা একটুখানি ছড়িয়ে দেবে, ছড়িয়ে দিয়ে অক্ষি লেন্সের মধ্যে পাঠাবে। এবার যখনই রশ্মিগুলো একটু ছড়িয়ে গেল, লস্যি বলে দিয়েছিলাম, যখনই রশ্মিগুলো একটু ছড়িয়ে গেল তখন তারা একটু দূরে গিয়ে একসাথে মিলবে, এবং সেই দূরটা কোথায়? একদম পারফেক্ট আমাদের রেটিনার মধ্যে। এই জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের কথাটা বলা হয়ে থাকে। তাহলে যেহেতু ওরা সামনে মিলিয়ে দিচ্ছিল, সেই জন্য একটু বেশি ছড়ানোর প্রয়োজন পড়লো, ছড়ানোর জন্য অবতল লেন্স রাখা হলো, সেই জন্য একটু ছড়িয়ে গেল, ছড়িয়ে গিয়ে একটু দূরে গিয়ে ডাইভার্জ হলো। একদম ক্লিয়ার? হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হচ্ছিল? ওটা পেছনে গঠিত হচ্ছিল, পেছনে গঠিত হচ্ছে যখন, ওকে সামনে কনভার্জ করতে হবে, ওই জন্য উত্তর লেন্সের সামনে আরেকটা উত্তর লেন্স, যাতে তাড়াতাড়ি কনভার্জ হয়ে যেতে পারে, তাড়াতাড়ি মিলে যেতে পারে। ঠিক আছে? আর এখানে যেহেতু দূরে গঠিত হচ্ছিল, সুস্থ চোখের ক্ষেত্রে যখন তুই দেখছিলি পারফেক্ট জায়গায়, বাট যখন হাইপারমেট্রো মায়োপিয়া রোগাক্রান্ত চোখে হচ্ছিল তখন কি হচ্ছিল? সামনে গঠিত হচ্ছিল। সামনে মানে আমাকে একটু দূরে গিয়ে ডাইভার্জ করাতে হবে। দূরে ডাইভার্জ কি করে করবো? একটু ছড়িয়ে দে, তারপরে ডাইভার্জ করো, তো দূরে গিয়ে ডাইভার্জ হবে। পরিষ্কার? মায়োপিয়ার ছবি এঁকে দিয়েছি, হাইপারমেট্রোপিয়ার ছবি এঁকে দিয়েছি, খেয়াল রাখি অ্যারো চিহ্ন কিন্তু দিতেই হবে। ঠিক আছে, চলো, বাস হয়ে গেল 20খানা কোশ্চেন, আর ছবি নেই। এইটা একটা বিষয় আছে। আচ্ছা, আমি দেখবি আগের দিন জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের এখন ক্লাস 11-12 এর ব্যাচগুলো যেগুলো আছে সেগুলো ক্যাটালিস্ট নাম রাখা আছে, বাট এই ধামাকা সেগমেন্টটাকে আমি পুরোটার মধ্যে করে দিতে চেয়েছি। এই জন্য আমাদের যেটা নর্মাল 10-এর ব্যাচ, যেটা তোদের ধামাকা ব্যাচ আছে, সেটা পরের বার থেকে ধামাকা 2.0 বেরিয়ে গেছে। অলরেডি আমাদের ফাউন্ডেশন ব্যাচ বেরিয়ে গেছে, যেটা আমরা আগে করতাম না, ফাউন্ডেশনটা। এবছর থেকে ফাউন্ডেশন ব্যাচ করে দিয়েছি। পুরো ধামাকা ব্যাচটাকে দুটো পার্টে ভেঙে দিয়েছি, একটা ফাউন্ডেশন, একটা ধামাকা 2.0। বাট ফিসটাকে নিয়ে অ্যাবাউট সেমই রেখেছি, 999 ছিল, ওটা জাস্ট 100 টাকা বেড়ে গেছে। কিন্তু ক্লাসটা যেটা অগাস্ট থেকে হচ্ছিল সেটা জানুয়ারি থেকে হচ্ছে এখন। তো যাই হোক, হেভি রেজাল্ট হবে এবছরেও, পরের বছরেও হবে। তো ধামাকা 2.0 আসবে তোদের জন্য নয়, এই বছরে যারা টেনে পড়ছে তাদের জন্য। তোদের জন্য যেটা আসতে চলেছে সেটা আমি নাম রেখেছি ধামাকা প্রো, যেটার মধ্যে 11 কেমিস্ট্রি শেখানো হবে। ধামাকা প্রো এর পরে 12 কেমিস্ট্রি যেটা হবে সেটা হচ্ছে ধামাকা এলিট। 3টে ধামাকা সেগমেন্ট, একটা নর্মাল ধামাকা, একটা ধামাকা প্রো, একটা ধামাকা এলিট। ধামাকা প্রো 11 এর জন্য, ধামাকা এলিট 12 এর জন্য। ঠিক আছে ভাই, এই থাকবে এখন নাম, অ্যাডভেঞ্চার একাডেমির ট্রেডমার্ক ধামাকা, তার মধ্যে একটা নর্মাল, একটা প্রো, একটা এলিট। ঠিক আছে? এবার আমি জানি তোরা 11 কেমিস্ট্রি নিয়ে অনেক বেশি উত্তেজিত, এবং আমি তোকে বলছি তোর উত্তেজনাটা জায়াজ। তুই যখন 11 কেমিস্ট্রি পড়বি না, তুই দেখতে পারবি 11 কেমিস্ট্রি কত বিউটিফুল। তুই 11-12 কেমিস্ট্রির মধ্যে যখন ঢুকে যাবি, তুই বুঝতে পেরে যাবি যখন রাট্টাফিকেশন বলে কিছু নেই। লোকে হয়তো বলবে, অ্যাকচুয়ালি যারা প্রপারলি পড়তে পারছে না, বাট এই কেমিস্ট্রি অনেকেই কঠিন বলবে তোকে, কিন্তু আমি তোকে দেখিয়ে দেবো যে কেমিস্ট্রি পড়তে কি করে হয়। ওরা ভালো করে পরীক্ষাটা দিয়ে নে, তারপর তোরা বুঝতে পারবি যে 11 কত ভালো। 11টা একটু ডেঞ্জারাস, বাকি ফিজিক্স একটু কঠিন লাগতে পারে তোদের, বাট আমি তোকে যখন কেমিস্ট্রি করিয়ে দেবো এইটুকু বুঝতে পারবি তুই কেমিস্ট্রি সোজা পারবি সবকিছু। ফিজিক্সটা একটু দেখে নিস ভাই, ফিজিক্স কিন্তু খুব চাপের 11-এ। ইউজুয়ালি ছেলেমেয়েরা বলে থাকে চাপের, অঙ্ক একটু বলে থাকে চাপ, বাট কেমিস্ট্রি তোর জন্য সোজা করে দেবো আমি। আর 12-এ গিয়ে তুই দেখবি প্রচুর নাম্বার উঠবে তোর, তোকে আমি ভয় দেখাবো না এখন থেকে। সিলেবাস বড়, আগে মাধ্যমিকটা দে, সবকিছু আস্তে আস্তে বুঝতে পারবি। 11-12-এর জগৎটা সম্পূর্ণ আলাদা, তখন অন্য লেভেলের খেলা হবে, অন্য লেভেলের কথা হবে, অন্য লেভেলের ধামাকা হবে। আপাতত মাধ্যমিক দিয়ে তোরা প্রত্যেকে, তারপর এইসব নিয়ে ডিটেলসে ডিসকাস হবে যে 11-এ কি রয়েছে, কেন 11টাকে ছেলেমেয়েরা একটু ভয় পেয়ে থাকে। ঠিক আছে, ব্যাস আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থাকিস, এই 20টা কোয়েশ্চেন খুব মন দিয়ে পড়ে নিস, আর যারা যারা প্রমাণের ভিডিও চাইছিস দেখবি নিচে আমি পিন করে দিয়েছি। আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থাকিস, আর হয়তো তোদের জন্য দুটো ভিডিও আসবে। আর কি, যারা সায়েন্স নেবে তাদের মধ্যে কেউ ব্যাচের মধ্যে থাকবে, কেউ ইউটিউব থেকে পড়বে, পড়তেই পারে, তাদের সাথে কিছু যোগাযোগ থাকবে। বাট যারা আর্টস কমার্স নেবে, সেই আর্টস কমার্সের ছেলেমেয়েগুলোর সাথে কিন্তু যতই বলুক দাদা আমি তোমাকে মেসেজ করব, দাদা ইনস্টাগ্রামে থাকবো, আরে কিছু হয় না ভাই। 4-5 মাস 6 মাস পরে না তুইও আমাকে ভুলে যাবি, আমিও তোকে ভুলে যাবো, এটাই ফ্যাক্ট। জীবন যখন প্রবাহমান হয়ে যায় না, কেউ কারোর কথা মনে রাখে না, তোকেই কেউ মনে রাখবে না, আমাকেই কেউ মনে রাখবে না, আর এইসব তো অনেক দূরের কথা।
তুই বলতো তোর বাবার 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 নাম কি ছিল, তার বাবার নাম কি ছিল, তার বাবার নাম কি ছিল, জানিস? জানিস না। অনেকেই হয়তো এমনি আছিস যে এমন কোনো বাড়িতে থাকছিস যেটা তার বাবার বাবার বাবা কিনেছিল, বাট তুই ওনার নামই জানিস না, ওনার কোনো ছবি নেই তোর বাড়িতে। সেমনি আমরা আজকের দিনে যে বাড়িটার মধ্যে থাকছি, আমরা আমাদের শখ আহ্লাদের জন্য যেসব জিনিসগুলো কিনছি, আমরা যে জিনিসগুলোকে খুব যত্ন করে রাখছি, সেই সমস্ত জিনিস একটা সময় গিয়ে আমাদের কাছে আর থাকবে না। মানুষ যেমনি খালি হাতে এসছে অমনি খালি হাতেই চলে যাবে, জিনিসগুলো থেকে যাবে। হয়তো তুই যে বাড়িটার মধ্যে আজকে আছিস সেই বাড়িটা অন্য কেউ থাকবে, তোকে মনে নাও রাখতে পারে, রাখতেও পারে। এটাই ব্যাপার, এটাই ব্যাপার, আর কিছু না। সেই জন্য অত লাইফ নিয়ে স্ট্রেস থাকবি না, চিল থাক। যেটা কর্তব্য আছে সেটা তো আমাকে করতেই হবে, কিছুটা লিমিটেড টাইম আছে সবার কাছেই। যেন ভাই হেসে খেলে নিজের দায়িত্ব পালন করে সাকসেসফুল হয়ে ভালো একটা লাইফ লিড করে যে যার মতো কেটে পড়তে হবে। আর খেয়াল রাখবি কে কি বললো, কে তোর ব্যাপারে কি ভাবলো, বিশেষ করে এটা মেয়েদেরকে বলছি, কে কাকে কি জাজ করলো, সোসাইটি কি বললো, কে তোর বাবাকে বলবে, কে তোর মাকে বলবে, এত ম্যাটার করে না ভাই। তুই একটা সময় গিয়ে দেখতে পাবি যখন তুই নিজেকে ঠিক প্রমাণ করে দিবি না, তখন শুধুমাত্র তোর পাশে তোর বাবা মাই থাকবে, আর কেউ থাকবে না। সেই কারণে যদি জবাবদিহি করতে হয়, যদি বলতে হয় কিছু, তাহলে তাদেরকে বলবি। বাইরের কাউকে তোর জবাবদিহি করারও দরকার নেই, আর তাদের জন্য তোর নিজের লাইফকে বদলে দেওয়ারও দরকার নেই। তোরা হয়তো অনেক ছোট এগুলো বোঝার জন্য, সব আস্তে আস্তে বুঝবি। তোদের সাথে এই সমস্ত জিনিসগুলো নিয়ে অনেক কথা আছে, আস্তে আস্তে বলে দেবো। তোরা আস্তে আস্তে যখন বড় হবি, লাইফ সম্পর্কে অনেক কিছু জানতে হবে। সেই জানার জিনিসগুলো একটা আউট অফ সিলেবাস সেগমেন্ট আমি শুরু করবো ভেবেছি মাধ্যমিকের পরে। আউট অফ সিলেবাস, যেগুলো সিলেবাসের মতো থাকে না বাট আমাদেরকে জানতে হয়, সেরকম একটা সেগমেন্ট শুরু করে জিনিসগুলোকে করাবো। আজকের মতো এখানে, ভালো থাকিস। জয় ধামাকা।